সাদ নামক অমানুষটা শোভার পিছু ছাড়ল না। হসপিটালে যে দিন রাখা হলো সেই দিন নিয়মিত গিয়ে ঝামেলা করে আসত। ওর এসবে অতিষ্ঠ হয়ে রিলিজ করার একদিন আগেই শোভাকে বাসায় নিয়ে আসা হলো। কারণ সাদের হাত অনেক লম্বা। যদি ওদের কিছু করে বসে, তখন কোনো কিছু করার থাকবে না। শোভা জাস্ট এসব সহ্য করতে পারছে না। লোকটা কেন তার জীবন নিয়ে আবারও ছিনিমিনি খেলতে চাইছে? সে কি বুঝতে পারছে না শোভা আর ওকে চায় না? এক বিন্দু পরিমাণ ভালোবাসা দূর অনুভূতিটুকুও নেই। শোভা এখন তার সন্তানদের নিয়ে বাঁচতে চায়। মিলিও শোভার বাসায় শিফট করেছে। সে নিজ হাতে বাচ্চাদের খাবার বানিয়ে দিচ্ছে, খেয়াল রাখছে। একজনকে ঘুম পাড়িয়ে অন্যজনকে নিয়ে ঘরে হাঁটাহাঁটি করছে। নিজের সন্তান হলে যেরকম করত, সেভাবেই শোভার বাচ্চাদের দেখে রাখছে। শোভার মেয়ের হার্টের প্রবলেমটা এখন আর অতটা নেই। ডাক্তার সাইফি সবকিছু দেখেছেন, চিকিৎসা করেছেন। সেদিন এটা জানার জন্যেই মিলি সাইফের কাছে গিয়েছিল। অশান্ত মনটা বারবার জানিয়ে দিচ্ছিল এই বুঝি শোভার মেয়েটার কিছু হয়ে যায়। কিন্তু আল্লাহ তায়ালা এতটাও কঠিন হননি। সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। শোভা একটু একটু হাঁটার চেষ্টা করে। পেটের সেলাইগুলো মোটামুটি শুকিয়ে এসেছে। আজকালের মধ্যে ড্রেসিং করতে যেতে হবে হসপিটালে। মিলি ছেলেটাকে কোলে নিয়ে ঘরময় পায়চারি করছিল। তখনই সালমা বেগম এসে বললেন, কি রে মিলি তুই এখনো সকালের খাবারটা মুখে দিসনি? এই তো যাচ্ছি, পুচ্চুটা ঘুমিয়ে নিক, আমার কোলে দে, শিগগির খাবারটা খেয়ে নে মা, নইলে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। তুমি খেয়েছো? সুবি খেয়েছে? হুম, তুইই বাকি, জানা মা। মিলি সালমা বেগমের তোড়জোড়ে এক প্রকার বাধ্য হয়ে ডাইনিংয়ে গেল। সে সকালে নাস্তা খেতে পারে না। ভাত আর আলুভাজি মেখে খেতে শুরু করল। এমন সময়ই ফোন বাজতে লাগল। সালমা বেগম বিরক্ত হয়ে বললেন, মেয়েটাকে কেউ দুদণ্ড শান্তি দিচ্ছে না। খেতে বসেছে এখনো ফোন করছে। মিলি ফোনটা রিসিভ করল। ম্যাজিস্ট্রেট রিপার ফোন। মিলির খুব পরিচিত। মিলির কথাই শোভার ডিভোর্স পেপারগুলো তিনি রেডি করে রেখেছিলেন। এখন সেই মতোই কাজ চলছে। মিলি খেতে খেতে বলল, বলুন। ব্যস্ত নাকি? না আপু, খাচ্ছিলাম। আচ্ছা, তুমি আমার সাথে দেখা করিও। কোনো সমস্যা? আরে হ না, জানোই তো এসবে কত ফর্মালিটি আছে। শোভা তো আসতে পারছে না, বলল তোমাকে পাঠাবে। এসে কাগজপত্রগুলো নিয়ে যেতে। ওহহ আচ্ছা, আমি আসব। তাহলে বিকেলের দিকে এসো। আচ্ছা, রাখি। মিলি ফোন রেখে খাওয়ায় মন দিল। সম্প্রতি ডাক্তার সাইফের সাথে যোগাযোগ রক্ষার খাতিরে মিলি তার সাথে মেসেঞ্জারে কানেক্ট হয়েছে। ওদিকে সাইফ তো সুযোগ পেয়েছে মিলির চোখে নিজেকে সেরা প্রমাণ করার। তাই মেসেজ করল মিলিকে। হাই। খাওয়ার মাঝখানে মেসেজ আসায় মিলি খুব বিরক্ত হলো। এসব কি? ওই হাদা ডাক্তার ওকে কেন হাই পাঠাবে? মিলির সাথে কি ওর হাই হ্যালো করার সম্পর্ক নাকি? বিরক্ত মিলি কাঁচামরিচে কামড় দিয়ে ফোনটা দূরে ঠেলে দিল। ধীরে সুস্থে খাওয়া সেরে শোভার ঘরে গিয়ে দেখে পুচ্চু পুচকি দুজনেই ঘুমিয়ে গিয়েছে। শোভা শুয়ে শুয়ে বই পড়ছে। বারান্দার দরজা দিয়ে ফুরফুরে বাতাস আসছে। মিলি দরজাটা আটকে দিল। ড্রয়িং রুমে এসে বসল একটু। রান্নাঘরে সালমা বেগম দুপুরের রান্না করছেন, টুংটাং শব্দ আসছে। কোনো কাজটাজ নেই বলে মিলি ফোনটা হাতে নিল। সাইফ ইতিমধ্যে আরও একবার হাই লিখে পাঠিয়েছে। মিলি রেগে সরাসরি ফোন করল। সাইফ এবার একটু বোকা বনে গেল। ভেবেছিল চ্যাটের মাধ্যমে ভাব জমাবে। কিন্তু এই তেজি ঘোড়া তো সরাসরি ফোন করে বসল। ইতস্তত করে ফোন ধরে বলল, জি বলুন। মিলি রেগে বলল, আপনি কি আমার দুলাভাই বা বফ লাগেন? আপনা আপনি সাইফের ঠোঁট উল্টে গেল। ভীত গলায় বলল, না। তাহলে বারবার হাই হ্যালো পাঠাচ্ছেন কেন? তাহলে কি পাঠাবো? মুসলমান হিসেবে সালাম বিনিময় করবেন। ওহহ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপনি কি নকল করে পাশ করেছিলেন? একজন ডাক্তারের তো এই হাল হওয়ার কথা নয়। ডাক্তারদের অ্যাটিটিউডই আলাদা থাকে, আর আপনি দেখলেই মনে হয় মাকাল ফল। আসলে আমি ওরকমই না। আপনার বাইরেরটা যাই হোক না কেন, মনে মনে আপনি একটা মিচকা শয়তান। আর কিছু বলার আছে আপনার? সাইফ অপমানিত বোধ করল। কোনোমতে বলল, বেবিরা কেমন আছে? ভালো। আচ্ছা রেখে দিই। আল্লাহ হাফেজ। ফোন রেখে সাইফ এক গ্লাস পানি ঢকঢক করে খেল। ও আসলেই বাইরে ভিতরে দুরকম। ভিতরে ভিতরে মিলিকে ভালোবাসে, বাইরে এমন একটা ভাব যেন প্রেম নামক জিনিসটা ও বুঝেই না। এই মিলিটা বড্ড ভয়ানক। মুখের উপর এমন সব কথা বলে দেয়, যাতে করে উত্তর দেওয়ার জো পাওয়া যায় না। পরবর্তী প্যাশেন্টকে ভেতরে ডেকে নিল সে। এদিকে সাইফের সাথে কথা শেষ করেই মিলি আবার শোভার ঘরে গেল।
শোভা চুল আঁচড়াচ্ছে। মিলি ধমকে বলল, আমাকে বললে আমি কি বেঁধে দিতাম না? শোভা হেসে বলল, তোরা সবাই কি আমাকে কোলে করে রাখবি, পাগল? সব কাজ তোরাই করছিস আর আমি বসে বসে আলুর বস্তা হচ্ছি। মিলি চিরুনিটা নিয়ে শোভার চুল আঁচড়ে বিনুনি কাটতে লাগল। শোভা কিছুক্ষণ চুপ করে রইল। বাচ্চাদেরকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে মিলিকে জিজ্ঞেস করল, শোন না মিলু, বল, একটা কথা জিজ্ঞেস করি, হাজারটা করতে পারিস। তুই রাগবি না তো? রাগার মতো না বললে অবশ্যই রাগব না। প্রশ্নটা সাদার আমাকে নিয়ে। মিলি সহজভাবেই বলল, বল। শোভা জিজ্ঞেস করল, বাচ্চারা কার মতো হয়েছে রে? আমার মতো নাকি সাদের মতো? মিলিও বাচ্চাদের দেখল। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে বলতে লাগলো, ছেলেটা পুরো তুই। আর পুচকির চেহারায় সাইদদার চেহারার ছাপ আছে, নাকটাও ওনারই মতো। এক কথায় মেয়েটা ওই সাইদদার কাটিং কুটিং পাইছে। শোভা হেসে বলল, আমার ধারণাটা তাহলে ঠিক? কিসের ধারণা? আমিও পুচকির সাথে ওই লোকটার মিল পেয়েছি। তাই তো তোকে জিজ্ঞেস করলাম। মিলি শোভাকে পেছনে থেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, তুই এখনো ওনাকে ভালোবাসিস, তাই না? শোভা উত্তর দিল না। কিন্তু সত্যিই কি সাদকে ভালোবাসে মনে মনে? না, কখনো নয়। ও শুধু ঘৃণা পাবার যজ্ঞ, যেটা শোভা আজীবন করে যাবে। বলল, আগে বাসতাম, এখন এক ফোঁটাও না। অনেক ভালো। এটাই তো চাই। এটাই সত্যি। মেয়েরা যেমন নরম হতে পারে, ততোধিক কঠিনও হতে পারে। আঘাত পেলে মেয়েরা যে পাথরের মতো কঠিন হয়ে বিপদের মোকাবেলা করতে পারে, সেটা আমি জেনে গিয়েছি। তোর অনেক ভালো হবে শুভি। এজন্য যে তোর কাছে আমি ঋণী। মোটেও না, আমি তোর বন্ধু। সেই দায়িত্ব পালন করেছি। এর চেয়েও বেশি কিছু করেছিস। নিজের আপন না ভাবলে কেউ কারো জন্য অতটা লড়াই করতে পারে না। আজ আমি বেঁচে আছি, বাচ্চারা বেঁচে আছে, সবটার ক্রেডিট একমাত্র তোর। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সাদের এসব কাণ্ডকীর্তি কেউ জানতে পারেনি। টিনা অতটা পাত্তাও দেয়নি, সে এখন বাইরে গিয়েছে ইফতির সাথে দেখা করতে। যদিও সবাই জানে শপিংয়ে গিয়েছে। সাদিদ সাহেব বিকেলবেলা হালকা নাস্তা খেয়ে বারান্দায় বসে আছেন। এমন সময় সাদ এলো। চুপ করে দাঁড়িয়ে রইল। সাদিদ সাহেব জিজ্ঞেস করলেন, অফিস যাও না কেন? এমনি। এমন করলে তো হবে না, নিয়মিত অফিস যাবে। আব্বু কিছু বলবে? কি বিষয়ে? শোভার বিষয়ে। কে শোভা? ভুলে গেলেন, রমজান আঙ্কেলের মেয়ে, আমার প্রথম স্ত্রী শোভা। হঠাৎ মনে পড়ল শোভার কথা। একদম ভুলেই গিয়েছিল। ওদের ডিভোর্সটা বাকি রয়েছে। সাদিদ সাহেব ভাবেন রমজান যতই শত্রু হোক, মানুষটা ভালো, আত্মসম্মান প্রবল। আর সেই রমজানের মেয়ে কিনা গোপনে সাদকে বিয়ে করল, আবার কার সাথে নষ্টামি করে বাচ্চা পয়দা করে সাদের উপর দোষ চাপায়। নষ্ট হয়ে গিয়েছে মেয়েটা। অতিরিক্ত আদরে বাদর বানিয়ে ফেলেছিল, এখন তো মজা বুঝতেই হবে রমজানকে। কি হয়েছে ওর? বাচ্চা হয়েছে। সাদিদ সাহেব নাক সিটকালেন। বললেন, কার বাচ্চা জানা গেছে? জি। কার? আমার। সাদের অকপট স্বীকারোক্তিতে সাদিদ সাহেব চমকে উঠলেন। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। জিজ্ঞেস করলেন, মানে? মানে শোভার গর্ভে আর কারণ নয়, আমার অংশ ছিল। সাদ। জি আব্বু। তাহলে তুমি অস্বীকার করলে কেন? কারণ আমি তখন শোভাকে চাইনি। আমি আপনার কাছে ছোট হতে চাইনি। কিন্তু আজ। কি এমন হলো যে, তুমি এতদিন পর আমাকে এসব বলছো? শোভা আমাকে ডিভোর্স দিয়েছে, তার উপর বাচ্চাদের কাস্টাডি সে নিজের নামে করে নিয়েছে। বাচ্চাদের মানে? আব্বু, আমার দুইটা সন্তান এসেছে পৃথিবীতে। আমি ওদেরকে চাই। সাদিদ সাহেব বিষম খেলেন। পুরো বিষয়টা ওনার মাথা উল্টাপাল্টা করে দিল। ভাবনার শক্তিটুকুও নেই। একসাথে দুজন বংশের প্রদীপ এসেছে, অথচ তার অন্তরালে। আর তিনি কিনা এতক্ষণ শোভাকে খারাপ বলছিলেন। তিনি রেগে বললেন, কি বলতে চাও তুমি? আমি টিনাকে ছেড়ে দিতে চাই। সাদিদ সাহেব কষে থাপ্পড় মারলেন সাদের গালে। রেগে বললেন, তুমি জীবনটাকে খেলনা পেয়েছ? যখন যা ইচ্ছা হবে তুমি তাই করছো। এতই সোজা সবকিছু? আব্বু, শোভা আমাকে ডিভোর্স দেওয়ার দুঃসাহস দেখিয়েছে, আমিও প্রতিশোধ নিতে চাই। আমি ওর কাছ থেকে আমার বাচ্চাদের কেড়ে নিতে চাই। সাদিদ সাহেব আবারও থাপ্পড় দিলেন। বললেন, ছি, জারজ সন্তান হিসেবে পরিচয় করিয়ে তুই আবার বড় বড় কথা বলছিস? আমার তখন ভুল হয়েছিল। কিন্তু এখন আমি চাই ওদের। চাইলেই তো আর হবে না। টিনা তোমার বর্তমান স্ত্রী। ওর বাবাকে তো চেনো কিরকম মানুষ। যদি শোনে তোমার আগের স্ত্রী, বাচ্চা আছে, তাহলে সোজা জেলে ঢুকাবে আমাদের। সমাজে আমাদের রেপুটেশন কোথায় নামবে ভাবতে পারছো?
তার চেয়ে যা হবার হয়ে গিয়েছে। চুপচাপ থাকো, ভুলেও এ কথা টিনাকে বলে বসো না। এদিকে সাদ নাছোড়বান্দা, সে যে করেই হোক বাচ্চাদের চায়। হঠাৎ এত দরদ কোত্থেকে এসেছে সাদিদ সাহেব বুঝতে পারছেন না। ওনার এসব অশান্তি আর ভালো লাগছে না। বিরক্ত হয়ে সাদকে দুটো থাপ্পড় মেরে তিনি ঘরে চলে গেলেন। সাদ থাপ্পড় খেয়ে আরো হিংস্র হয়ে ওঠে। ভাবে যে করেই হোক ও বাচ্চাদের নিয়ে আসবে, দরকার হলে শোভাকে লাথি মেরে ফেলে দিয়ে চুরি করে নিয়ে আসবে। তবুও ওদের চাই, চাই এবং চাই। সে নিজেও বুঝতে পারছে না এত পিতৃত্বের অধিকার নিতে ওর কেন মন চাইছে। শুধুই কি প্রতিশোধের নেশায়? পরদিন শোভাকে নিয়ে মিলি হসপিটালে যায়। ডাক্তার সাইফের সাথেও দেখা হয়। ড্রেসিং সেরে ওরা খানিকক্ষণ বসে। বাচ্চাদেরকে বাসায় রেখে আসা হয়েছে। সালমা বেগম আর কাজের মহিলা দেখে রাখবেন। এমনিতে বেশি কান্নাকাটি করে না, এটাই ভালো দিক। ক্যান্টিন থেকে হালকা খাবারও খেয়ে নেয়। আসার পথে আবারও সাইফের সাথে দেখা। সাইফ মিলিকে জিজ্ঞেস করে, ভালো আছেন? আজব, একটু আগেই না দেখা করলাম। তখন জিজ্ঞেস করলেন না কেন? মনে ছিল না। ভালো। আপনি? আমিও ভালো। আর কিছু জিজ্ঞেস করবেন? না মানে বাচ্চাদের দেখে শুনে রাখবেন। কোনো হেল্প লাগলে লজ্জা না পেয়ে আমাকে জানাবেন। মিলি বিস্ময় নিয়ে বলল, সাহায্য লাগলে অবশ্যই চাইব, এখানে লজ্জা পাবার মতো কি আছে? না মানে, মেয়েরা একটু লজ্জাবতী হয় তো তাই। আমি অন্য সব মেয়েদের মতো নই, ওকে? সাইফ থতমত খেয়ে বলে, ও আচ্ছা। শোভা দুজনের খুনসুটি দেখে হেসে ফেলল। মিলি রেগে বলল, দাঁত কেলাচ্ছিস কেন? এমনি। তারপর সাইফকে বলে, আসলে ভাইয়া, আমাদের মিলির মাথাটা না একটু খারাপ আছে। সে সবকিছু সহজভাবে নিতে পারে না। সাইফ তাল মিলিয়ে বলল, বুঝতে পেরেছি। মিলি চোখ পাকিয়ে তাকালো। বলল, কি বুঝতে পেরেছেন? এই যে, আপনি আমাকে সহ্য করতে পারেন না। কে বলল? আপনার আচরণ দেখেই বোঝা যায়। মিলি গলা নরম করে বলল, মোটেও না। শোভা সাইফকে বলল, ভাইয়া, আমি লক্ষ্য করেছি আপনি মিলিকে ভয় পান। কারণটা জানতে পারি? সাইফ হাসে। তারপর নিজের মায়ের ঘটনাটা বেশ সাহস নিয়ে বলে। সাইফের মায়ের সাথে নিজের আচরণের মিল খুঁজে পেয়ে মিলি প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। সাইফ চকিতে লক্ষ্য করে মিলিকে। শোভা দুজনের চাহনি লক্ষ্য করে আড়ালে হাসল। সাইফ নিজের মনেই ভাবে, আজ এত সহজে এত কথা বলে ফেলেছে, কি হয়েছে ওর? প্রেমে একেবারে হাবুডুবু অবস্থা। বাতাসেও যেন প্রেম প্রেম গন্ধ। আহা, বিকেলটা আজ এত সুন্দর কেন? মিলির চোখে চোখ রেখে কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু মিলির ভয়ঙ্কর দৃষ্টির দিকে তাকানোর সাহস পেল না। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল দোলা। আহা, এভাবেই কথা বলতে বলতে বাইরে চলে এলো। এমন সময় সামনে তাকিয়ে শোভা দেখল সাদ। হঠাৎ সামনে পড়ে যাওয়ায় সাদও দাঁড়িয়ে পড়ল। ওদেরই তো খুঁজছিল সাদ। এদিকে শোভা পাথরের মতো দাঁড়িয়ে আছে। 8 মাস পর মানুষটার সাথে দেখা। ওই অমানুষ, বিশ্বাসঘাতকটার সাথে কেন দেখা হলো? শোভা ওড়না দিয়ে মুখ বেঁধে নিল, যার অর্থ সাদ তার কাছে এখন পরপুরুষ। সে সাদের মুখ দেখতে চায় না এবং সাদকেও নিজের চেহারা দেখাবে না। সাদও বুঝে গেল, এতদিন পর দেখা, ভালো করে শোভাকে লক্ষ্যও করতে পারল না। কিন্তু এক ঝলকের দেখায় বুঝতে পারল শোভা আগের চেয়ে এখন আরো বেশি সুন্দরী হয়েছে। মিলি, সাইফ দুজনই চুপ। পরিস্থিতি কেমন ঘোলাটে। মিলি দাঁতে দাঁত চেপে শোভার হাত ধরে সাইফকে বলল, আমাদের একটা রিকশা ঠিক করে দিন। সাইফ বিনয়ের সঙ্গে বলল, চলুন। ওরা পা বাড়াতেই সাদ পথ আটলায়। এবার মিলির আগেই শোভা বলে উঠল, কি চাই? সাদ অকপটে বলে উঠল, বাচ্চাদেরকে। শোভা হেসে ফেলল। ভ্রু নাচিয়ে বলল, আমাকে চান না? সাদ কি বলবে ভেবে পেল না। শোভা বলল, কিন্তু বাচ্চাদের তো আমি দিতে পারি না। কেন? সেই প্রশ্নের কৈফিয়ত আমি কোনো অমানুষকে দেব না। সাদ রেগে বলল, দিতে হবে, আমি ওদের বাবা। নো মিস্টার, আপনি হয়তো বাবা নামের অর্থ বা ব্যাখ্যা কিছুই জানেন না। প্লিজ আগে এসব জেনে আসুন। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো শোভা। আরে, আমি কোথায় বাড়াবাড়ি করলাম? বাদ দাও, এখন বলো আমার বাচ্চাদের দিবে কিনা? প্রশ্নই আসে না। ওদের জন্ম দিয়েছি আমি ওদের মা। 9 মাস পেটে ধরেছি, নিজে মরতে মরতে ওদেরকে পৃথিবীর আলো দেখিয়েছি কি আপনার কাছে তুলে দিব বলে? এতই সোজা, যেন ওরা আপনার কেনা পণ্য? সাদ রেগে বলল, হুম পণ্যই। শোভা সাদের গালে থাপ্পড় মারল। বলল, ভবিষ্যতে আপনার এই মুখ কোনোদিন আমাকে দেখাবেন না। ফল ভালো হবে না। সাদ শোভার গলা চেপে ধরে। আচমকা এরকম কাণ্ডে মিলি এবং সাইফ দুজনেই হতভম্ব হয়ে যায়। মিলি টেনেও সাদকে সরাতে পারছে না। সাইফ এক ধাক্কায় সাদকে সরিয়ে দেয়।
রেগে বলল, আপনার সাহস তো কম না, আপনি শোভার গায়ে হাত তুলেন। আপনার তো জানা উচিত আপনাদের ডিভোর্স হয়ে গিয়েছে এবং বাচ্চাদের অধিকার একমাত্র শোভার আছে। তাহলে আপনার এসব ঝামেলার মানে কি? হোয়াট দ্য হেল? ওই তারা চিহ্ন বাচ্চা। তোকে বলতে হবে, কে তুই? সাদের মুখের ভাষা খারাপ করাই শোভা আরো রাগল। বলল, নিজের পরিচয় তো দিয়ে দিলেন। আর উনি কে জানতে চান? উনি আমার ভাই, বুঝছেন? এখন তো কত লোককেই ভাই বানাবি। তোর মতো মেয়েরা এমনই হয়। মিলি এবার ফুঁসে ওঠে। বলল, তাই বুঝি 2 বিয়ে করেছেন? বাচ্চাদের জারজ বলেছিলেন? আহা, কি ভালো পুরুষ মানুষ আপনি। সাদ বলল, তুই চুপ থাক। শোভা সাদকে চিৎকার করে বলল, বাজে ভাষা বন্ধ করুন। নইলে দেখবেন আমি কি করতে পারি। এখন কেন আসছেন বাপের অধিকার দেখাতে? যখন আমি, আব্বু, ভাইয়া, মিলি আপনার কাছে অনুরোধ করেছিলাম তখন কোথায় ছিল এই অধিকারবোধ? এখন মনে পড়লে হাসি পায়, আপনার মতো কিটের জন্য আমি হাত কেটে মরতে গিয়েছিলাম। এতগুলো মাস আত্মীয় স্বজনরা আমাকে কি পরিমাণ মানসিক টর্চার করেছেন আপনি জানেন? সবাই বলতো এবং এখনো আমাকে কলঙ্কিনী বলে। আশেপাশের মানুষজন এখন আর আমাদের সাথে মিশে না, বিপদে এগিয়ে আসে না। সমাজে আমার বাবা মুখ দেখাতে পারে না আমার জন্য। আমি ভুল করেছিলাম, তাই শাস্তি পাচ্ছি। এত সব সহ্য করে ওদের দুনিয়ার আলো দেখালাম আর আপনি ফ্রিতে বাচ্চা দাবি করতে আসেন? কেন? কোন দায়িত্ব পালন করেছিলেন আপনি যার বিনিময়ে ওদেরকে আপনার হাতে তুলে দেব? সাদ সব শুনল, কিন্তু নিজের ভুল স্বীকার করতে রাজি নয়। এক প্রকার হাতাহাতির পর্যায়ে পরিস্থিতি চলে গেল। সাইফ সাদকে কিল ঘুষি দিয়েও দমিয়ে রাখতে পারল না। একসময় হুমকি দিল বাচ্চাদের চুরি করে হলেও নিয়ে আসবে। আর শোভা যদি বাড়াবাড়ি করে তাহলে মেরে ফেলবে। হুমকি শুনে শোভা সাদকে পায়ের স্যান্ডেল খুলে থাপ্পড় মারল। তারপর কাঁদতে কাঁদতে মিলিকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি এসেই সবাইকে এই ঘটনা খুলে বলল। রমজান সাহেব রিস্ক নিতে চাইলেন না। জিনিসপত্র সব গুছিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে এলেন। এই শহরেই আর থাকবে না ওরা। মিলিও সাথে চলল। ডাক্তার সাইফ ওদেরকে সাহায্য করলেন খুব। শাফিন, মিলি সবকিছু ঠিকঠাক করে রাতেই বাচ্চাদের নিয়ে শহর ছাড়ল। সাইফও সাথে গেল, ও এখন ওদের পরিবারের একটা অংশের মতো হয়ে গিয়েছে। কারণ ছোট বাচ্চাদের এতদূর নিয়ে যাবে, সাথে একজন ডাক্তার থাকলে ভালো। আন্ডারস্কোর 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 চট্টগ্রামের এক নতুন পরিবেশে নতুন করে জীবন সাজালো ওরা। সাইফ পরদিন ঢাকায় ফিরে এলো। তবে ওদের সাথে যোগাযোগ আছে ওর। কারণ ওর বাড়িও চট্টগ্রাম। 2 বছর কেটে গেল, শোভার একটা চাকরিও হয়েছে। বাচ্চারাও একটু একটু করে বড় হচ্ছে। কথা বলা শিখছে। শোভা মনে প্রাণে চায় ওর কালো অতীত ভুলতে, কিন্তু পারে না। তবে নতুন করে জীবন সাজিয়ে নিয়েছে। ঠিক করেছে আর কোনোদিন বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হবে না। একাই মানুষ করবে সন্তানদের, দেখিয়ে দেবে ওই স্বাদটাকে। বাবা হয়েও কিভাবে পারল সন্তানদের মেরে ফেলার কথা বলতে? অমানুষ একটা। আন্ডারস্কোর 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 সাদ অফিস শেষে পার্কে এসেছে। বেঞ্চে শুয়ে আছে। আজকাল নিজেকে পাগল পাগল লাগে। কিচ্ছু ভালো লাগে না। রাত বিরেতে কিলবিল করে উঠে পুরো শরীর। তখন মনে হয় দুনিয়া উল্টপালট করে দিতে। এভাবেই ফাঁকি দিয়ে চলে গেল শোভা ওর বাচ্চাদের নিয়ে। একবারের জন্যও দেখতে পারল না। দুইটা সন্তান ওর। একজনকে পাবার অধিকারও তো ওর আছে। সাদের মাথা ব্যথা করছে। কোথায় খুঁজবে শোভাকে? এই এতবড় দেশের কোন কোনায় গিয়ে লুকিয়ে আছে শোভা। সাদের ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে ফোন রিসিভ করল ও। হ্যালো বেবি, বলো, কোথায় তুমি? জানি না। জানি না মানে? আমি জাহান্নামে আছি। এভাবে কথা বলছো কেন? তুমি কি আমাকে বাসার কাজের লোক ভেবেছ? ডিসগাস্টিং। ফোন রাখো তো। আসার সময় আমার জন্য পিৎজা নিয়ে এসো। আজ যা রান্না হয়েছে, গলা দিয়েই নামছে না। কেন? কি হয়েছে? তোমার আম্মু কি সব রান্না করেছে? মুড়ি ঘন্ট, শাকপাতা, এসব কি কেউ খায়? আমি খাই, আমার প্রিয় খাবার। ইয়াক। সাদ বিরক্ত হয়ে ফোন রেখে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা। ঠিক সময় টিনার জন্য পিৎজা না নিয়ে গেলে হইচই শুরু করবে। মেয়েটার বড্ড চাহিদা। এদিন এটা, ওদিন সেটা এই করে করে দিন কাটাচ্ছে। সংসারের দিকে কোনো খেয়াল নেই। এরকম মানুষও যে ওর কপালে জুটেছে সাদ ভাবতেও পারে না। 2 বছরের সংসার জীবনে অশান্তি ছাড়া আর কিছুই পায়নি। সাথে সাথেই উঠে গেল। দোকানপাটে খুব বেশি মানুষজন নেই। একটা প্রেস্টিশপ থেকে পিৎজা নিয়ে বাড়ির পথে রওনা দিল সাদ। বাড়ি ফিরে দেখে ড্রয়িং রুমে সোফায় পায়ের উপর পা তুলে টিভি দেখছে টিনা। সাদকে দেখেই দৌড়ে এলো। বলল, এনেছো?
হুম, দাও। সাদ পিৎজার বক্সটা ওর হাতে দিল। টিনা সোফায় বসে আয়েশ করে খাচ্ছে। সাদ ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। খুব খিদে পেয়েছে, কিন্তু মা বাবাকে কোথাও দেখতে পেল না। সাদ টিনাকে জিজ্ঞেস করল, আম্মুরা কই? ঘরে। ঠিক আছে, তুমি আমার খাবারটা বেড়ে দাও। টিনা বলল, খাবার তো আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়েছ মানে? মানে ডাস্টবিনে ফেলে দিয়েছি। এসব কেউ খায় নাকি? সাদ অবাক হয়ে গেল। এসব শাকপাতা, ডালভাত কোনো খাবার? তোমার মা যে কি এসব রান্না করে আমাকে বলে খাও। রাগ উঠে গেল, সব ফেলে দিলাম। আম্মুরাও খায়নি? জানি না। তাহলে আমি এখন কি খাবো? কেন? এই যে পিৎজা, আমাদের জন্যই তো এনেছি। আমি এসব খাই না। আরে বেবি, রাগ করো কেন? একদিন খেলে কিছু হবে না। বাড়ির সবাই না খেয়ে আছে, আর তুমি আমাকে পিৎজা খেতে বলছো? মাথায় কি সেন্স নাই? বুড়ো মানুষগুলোকে খালি পেটে রেখে এখানে বসে বসে খাচ্ছ। টিনা ন্যাকামি করে বলল, কি হো? আমি বসে বসে খাই শুধু। তুমি আমাকে এমন বলতে পারলে? হুম পারলাম, জানি তো। এখন আরো কত কিছুই বলবে। টিনার ভিত্তিহীন কথাবার্তা আর কাজকর্ম রাগ তুলে দেয় সাদকে। না খেয়েই গিয়ে শুয়ে পড়ে ঘরে। টিনা বড্ড বেশিই বেয়াদব। মা বাবার বয়স হয়েছে, এরপরেও টিনা ওদের একটু শান্তিতে থাকতে দেয়নি। কিছু বললেই ন্যাকা কান্না। ওই দুজন মানুষ নাতিনাতনির আশায় পথ চেয়ে বসে আছেন। কোথায় কি? টিনা রাতে ঘুমুতে এলে সাদ ঠান্ডা মেজাজে জিজ্ঞেস করে, বেবি, একটা কথা বলি? বলো। চলো না, আমরা একটা বাচ্চা ট্রাই করি। টিনা রেগে বলল, সাদ, তোমার এই ফালতু টপিক প্লিজ বন্ধ করো। এসব ন্যাকামু কথাবার্তা আমার একদম ভালো লাগে না। লাইফটাকে এনজয়ই করা হয়নি, আর তুমি বাচ্চা বাচ্চা করছো। সাদ বলে, দেখো আমাদের সাথেই যাদের বিয়ে হয়েছিল তাদের কত সুন্দর বাচ্চা হয়েছে। আমাদের অফিসেরই নাহিলের ছোট্ট একটা মেয়ে আছে। কি সুন্দর ফুটফুটে, কোলে নিয়ে ঘুরে। আমারও তো ইচ্ছা হয় বাবা ডাক শোনার। টিনা পাত্তা দিল না, কিছুক্ষণ বকবক করে ঘুমিয়ে পড়ল। সাদ দীর্ঘশ্বাস ফেলে। আজ একটা বাচ্চার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে, কিন্তু ওর ইচ্ছে পূরণ হচ্ছে না। বাবা ডাক শোনার জন্য বুকটা খা খা করে, কিন্তু কোথাও এই মধুরতম শব্দটা ওর কানে বাজে না। ওর কোলে একটা বাচ্চা শোভা পায় না। শোভা, হ্যাঁ, ওর তো দুটো সন্তান আছে। কোথায় ওরা এখন? কোথায় পালিয়ে বেড়াচ্ছে? না জানি দেখতে কেমন, কত বড় হয়েছে। আচ্ছা, ওদের কি দাঁত উঠেছে? কামড় দেয়? ছোট্ট হাত পা নাড়িয়ে হাঁটতে পারে? চোখগুলো কার মতো হয়েছে? নাম কি ওদের? কিচ্ছু জানে না সাদ, কিচ্ছু না। চোখের দেখাটা দেখতেও পারেনি। একবার খুঁজে পেলে আর দূরে যেতে দিবে না ওদের। কিছুতেই না। শোভার কাছ থেকে কেড়ে নিবে ওদের। প্রাণপণে খুঁজে চলেছে ওদের লোক লাগিয়ে। সেদিন ছিল টিনা আর সাদের চতুর্থ বিবাহবার্ষিকী। তবে এসবে সাদের হেলদোল নেই। অফিস থেকে ফিরে এসে বাড়িতে কোথাও টিনাকে খুঁজে পেল না। সাদ মায়ের ঘরে যায়। রোমেলা বসে নামাজ পড়ছিলেন। সাদ জিজ্ঞেস করে, টিনা কোথায়? রোমেলা চুপ করে থাকে। তুমি জানো, কোথাও তো ওকে পেলাম না। বললে কি বিশ্বাস করবি? কি? ওই যে, টিনা কোথায়? করব না কেন? কারণ তোরা ভাবতেও পারবি না ও এমন কাজ করতে পারে। ভনিতা না করে বলে ফেলো। টিনার যে অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, তুই জানিস? সাদ বড্ড অবাক হলো। মানে, টিনা অন্য একটা ছেলেকে পছন্দ করে? তুই ভাবতেও পারবি না ওই ছেলের সাথে ওর ফিজিক্যাল রিলেশন পর্যন্ত চলে। সাদ বড় একটা ধাক্কা খায়। টিনার সাথে অন্য লোকের সম্পর্ক আছে, তাও আবার ফিজিক্যাকি এটা চড? হোয়াট দা, মা এসব কি বলছে? সাদ বিশ্বাস করতেই পারছে না। কিন্তু মা যখন বলছে তখন বিশ্বাস করাটাই শ্রেয়। তুমি কি করে জানলে? আমি তো আরো অনেক আগেই জেনেছি। তোদের বিয়ের 5 মাসের মাথায়ই। সাদ অবাক হয়ে বলল, তাহলে এতদিন বলনি কেন? তোর বাবার সামনে টিনাকে নিয়ে কিছু বলা যায়? তাছাড়া আমি নিজের কানে শুনেছি। ওরা কলেজে পড়াকালীন এক প্রকার কলগার্ল ছিল, খুবই লুকিয়ে চুরিয়ে এই কাণ্ড ঘটাত। মা, সত্যি বলছি, আমি এতদিন বলিনি কারণ প্রমাণ ছিল না। কিন্তু আজ আছে। নিজের কানে শুনেছি ওরা স্কাই হোটেলে উঠবে আজ রাতে। টিনা হয়তো সেখানেই গিয়েছে। সাদিদ সাহেব দরজায় দাঁড়িয়ে শুনে ফেললেন। ঘরে ঢুকেই প্রচণ্ড জোরে থাপ্পড় মারলেন স্ত্রীর গালে। 35 বছরের সংসার জীবনে কখনো রোমেলার গায়ে হাত তুলেননি উনি। রোমেলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সাদ কিংকর্তব্যবিমূঢ় হয়ে বাবার দিকে চেয়ে আছে। সাদিদ সাহেব হুঙ্কার ছেড়ে বললেন, হচ্ছেটা কি এসব? তুমি টিনার নামে কি সব আজেবাজে কথা বলছো? সত্যি বলছি, তোমার এসব আজগুবি কথা বন্ধ করো। টিনা হতে পারে একটু অন্য টাইপ মেয়ে, কিন্তু শরীর বিকিয়ে দেওয়ার মতো না।
হাসালে। যে বিয়ের আগেই তার ভার্জিনিটি খুইয়ে বসে আছে তাকে তুমি সাপোর্ট করছো? আমি কাউকে সাপোর্ট করছি না। তুমি জানো ওর বাবা কতটা ডেঞ্জারাস মানুষ? যদি শুনে তার মেয়ের নামে কুৎসা রটিয়েছ তাহলে আমাদের জেলের ভাত খাওয়াবে। ওনারও তো জানা দরকার মেয়ে নষ্ট হয়ে গিয়েছে। একটা দূষিত, নোংরা মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে। অবশ্য আমার ছেলেই তো এসবের যজ্ঞ, সে তো কবেই ক্যারেক্টারলেস হয়ে গিয়েছে। সাদ মায়ের তুচ্ছতাচ্ছিল্য মেনে নিতে পারল না। খুব কষ্ট পেল। চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু টিনার বিষয়টাও দেখতে হচ্ছে ভেবে বাবার সাথে হোটেলে এলো। তখন রাত 10টা। কাউন্টার থেকে রুম নাম্বার খুঁজে খুঁজে পেয়েও গেল। এবং দেখা গেল রোমেলার কথাই ঠিক। দরজা খুলতেই দেখা গেল টিনা আপত্তিকর অবস্থায় ইফতির সাথে। সাদিদ সাহেব বাক্যহারা হয়ে গেলেন। সাদ প্রচণ্ড রেগে গেল, এই ক্যারেক্টারলেস মেয়ের জন্য ওর মা বাবার হাতের থাপ্পড় খেল। সে টেনে হিচড়ে হোটেল থেকে নিয়ে এলো টিনাকে। বাড়ি এসে সাদ প্রচণ্ড জোরে থাপ্পড় মারল টিনাকে। চিৎকার করে বলল, কি এসব? এত নীচ তুমি, ছি। টিনা চুপ করে আছে, কান্না করছে। ভাবেনি ধরা পড়ে যাবে, কিন্তু ধরা যখন পড়েই গেছে তখন আর লাভ কি মিথ্যা বলে। কয়দিন ধরে চলছে এসব? টিনা এবার মুখ খুলল। বিয়ের আগে থেকেই। সাদ ঠাস করে থাপ্পড় মারল। টিনার কোনো ভাবান্তর হল না। সে বলল, তুমি যা করতে পারো, আমিও তাই পারি। মানে, বিয়ের আগে তুমিও তো এসব করেছ। না, শোভা আমার লিগ্যাল ওয়াইফ ছিল। ওই একই হলো। এক হয়নি। কেন হয়নি? তুমি ওর সৌন্দর্য উপভোগ করবে বলেই তো বিয়ে করেছিলে, তাই না? ভালোবেসে তো করনি, শুধু বৈধতার দোহাই দিয়েছিলে। আর কিছু না। কিন্তু ইফতির সাথে আমার লিগ্যাল সম্পর্ক না থাকলেও আমি ওকে ভালোবাসি। সাদ রেগে চিৎকার করল, টিনা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। মোটেই না। এবার যখন সব জেনেই গেছো তবে আমাকে মুক্তি দিয়ে দাও। সাদ চমকে উঠল। আবার আবার সেই মুক্তির কথা? মানতে পারল না সাদ। টিনাকে থাপ্পড় মেরে বলল, পতিতা একটা। সাদিদ সাহেবের মুখভঙ্গি দেখার মতো হলো। টিনার বাবা অনেক কড়া। তার মেয়ে হয়ে টিনা এরকম হলো আর সেটা সাদের কপালেই জুটল? কেন এমন হলো ওনার ছেলের সাথে? এর চেয়ে তো সবাই ভালো ছিল। না পূরণ হলো ছেলের বউয়ের শখ, না দেখাতে পারল নাতি নাতনিদের মুখ। মাঝখান থেকে সম্মান নিয়ে টানাটানি। এর উপর টিনাকে কিছু বলার অধিকার তাদের স্বামী স্ত্রীর নেই। কারণ ঘরের সব কাজ রোমেলাকে দিয়ে করায় টিনা, পা পর্যন্ত টিপিয়েছে। কাপড়চোপড় ধোয়া, রান্না করা, ঘর গুছানো, এমনকি গ্লাসে পানিটা পর্যন্ত ঢেলে দেয় রোমেলা। সাদিদ সাহেবের রিটায়ার্ডের পর বাজার করা, ইলেকট্রিক বিল দেওয়াটাও নিজের করতে হয়। যেটা আগে দারোয়ান করত। অপমান করতেও ছাড়েনি। কয়েকদিন আগে তো ওদেরকে বৃদ্ধাশ্রমেই পাঠিয়ে দিতে চেয়েছিল, ভাগ্যিস হয়নি। এক কথায় বৌমা, সুখ ওদের কপালে জুটেনি। এটা যে শোভার সাথে করা অন্যায়ের ফল, সেটাও এতদিনে বুঝে গিয়েছে। তাও সাদিদ সাহেব কিছু বলেননি টিনাকে। যেমন ইচ্ছা, তেমন চলতে দিয়েছেন। সাদ তো কবেই দেবদাসের রূপ ধারণ করেছে। কোনোমতে অফিসটা করে খালি, আর সারাদিন ভাবনায় মত্ত। এই সুযোগেই টিনা বাড়াবাড়ি শুরু করেছে, যার মুখোশ আজ উন্মোচিত হল। শোভার অভিশাপটাই কাল হলো ওদের। চোখের পানিতে মুখ ধুয়েও কুল হচ্ছে না। আচ্ছা, মেয়েটা কোথায়? একটিবার দেখা হলে ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে। ক্ষমা কি করবে না শোভা? নৌকে যে মরেও শান্তি পাবে না। এসব ভাবাভাবির মাঝেই সাদ আর টিনার ঝগড়া শুরু হলো। সাদিদ সাহেব ভাবনার প্রহর কাটিয়ে ওদেরকে থামানোর চেষ্টা করতে লাগলেন। কিন্তু টিনা বেয়াদবের মতো সাদিদ সাহেবের গালে চড় মারল। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। কত বড় স্পর্ধা টিনার! থাপ্পড় মেরাই টিনা ক্ষান্ত হয়নি। রাস্তার কুকুরের সাথে সাদিদ সাহেবের তুলনা করেছেন এবং রেগে ওনার মুখে থুথু ছিটিয়েছেন। সাদ টিনার টুটি চেপে ধরল। হাতাহাতির এক পর্যায়ে রোমেলার চিৎকারে ওরা থেমে গেল। সাদিদ সাহেব রোমেলার উপর ঢলে পড়লেন। অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হলো। ভর্তি করাও হলো কারণ অবস্থা ভালো নয় ওনার। করিডোরে সবাই অপেক্ষা করছে, টিনা আসেনি। ডাক্তার কিছুক্ষণ পর এসে সাদিদ সাহেবকে মৃত ঘোষণা করলেন। রোমেলার চিৎকারে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠল। কে দায়ী ওনার মৃত্যুর জন্য? সাদ, নাকি সাদিদ সাহেব নিজেই? শোভার প্রতি করা অন্যায়ের শাস্তিটা কি কম হয়ে গেল সাদিদ সাহেবের? সৃষ্টিকর্তা একবেলা ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে তো দেননি। হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ওনার। অবশ্য এমনি এমনি তো আর হয়নি। টিনার অত্যাচারে ওর আসল চরিত্র বেরিয়ে পড়ায় সাদিদ সাহেব আর সইতে পারলেন না। পাপের শাস্তি এমনই হয় হয়তো। সাদ, দের দোতলা বাড়িটা আজকাল বড়ই নির্জীব হয়ে গিয়েছে। রাতের বেলা ভুতুড়ে পরিবেশ। নেই কোনো হই হুল্লোড়, চেঁচামেচি।
অথচ 4 বছর আগেও বাড়িটা কি অন্যরকম ছিল। সারাক্ষণ হাসি আনন্দে মেতে থাকত। স্বাদের দম বন্ধ হয়ে আসে। তবুও মাটি কামড়ে মাকে ধরে পড়ে আছে এই বাড়িটাতে। এই তো দিন আগে সাদিদ সাহেব পোরপারে পাড়ি জমালেন। একা করে রেখে গেলেন স্ত্রী আর একমাত্র পুত্র সন্তানকে। টিনা দিন এ বাড়িতেই ছিল। মেয়ের কুকীর্তি জেনে ওর বাবা এসে নিয়ে গিয়েছেন। ইফতি মানসম্মানের ভয়ে টিনাকে ছেড়ে দেয়। কারণ এই খবর রীতিমতো সবাই জেনে গিয়েছে। এখন টিনাকে যদি ইফতি বিয়ে করে তাহলে ওর বাবা ও যে ত্যায্যপুত্র করবে। সামান্য একটা মেয়ের জন্য ইফতি এরকম করতে পারবে না, তাও আবার বিবাহিত। বেঁচে থাকলে অনেক সুন্দরীর দেখা পাবে। এসব ভেবেই টিনার সাথে সম্পর্ক ছিন্ন করে এবং বিদেশে পাড়ি জমায়। অহংকারে জর্জরিত টিনা পরবর্তীতে সাদের সাথেই সংসার করতে চাইল। সাদ মেনেও নিল না, আবার কিছু বললও না। ক্ষমা করতে পারেনি টিনাকে। একসময় জানা গেল টিনা কোনোদিন মা হতে পারবে না। এরপরই টিনার বাবা এসে মেয়ের কাণ্ড শুনে রেগে যান, মেয়েকেও নিয়ে যান। এভাবেই পথের ধূলিকণার সাথে মিশে গেল তিনটি মানুষের অস্তিত্ব। বিত্ত বৈভব, অবহেলা, অহংকার, চাহিদা, চরিত্রহীনতা, পরকীয়া একা করে দিল মানুষগুলোকে। প্রকৃতির শোধ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। শোভা সকাল সকাল বাচ্চাদের নিয়ে বেরুল। এই বছরই স্কুলে ভর্তি করানো হয়েছে। কিভাবে যে এতগুলো বছর পার হয়ে গিয়েছে তা বুঝতেই পারেনি। তবে দিন দিন শোভা আরও সুন্দর হয়ে উঠছে। এখন সবসময় শাড়ি পরে, লম্বা চুলগুলো বিনুনি করে রাখে। দেখতে খুবই স্নিগ্ধ লাগে। শোভার মা বাচ্চাদের টিফিন রেডি করে দিয়েছে। মিলির হাতে টিফিনের ব্যাগ। বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে দুজন অফিস যাবে। একটা স্কুলে দুজনেরই চাকরি হয়েছে। পাশাপাশি অনলাইনে একটা বুকশপও চালায় মিলি আর শোভা। রাস্তা পার হতে গিয়েই ঘটল বিপত্তি। তুতুলের সামনে এসে পড়ে একটা রিকশা, মিলি দ্রুত কোলে নিয়ে সরে পড়ে। রাফু বোনকে উদ্দেশ্য করে বলল, তুই এখনো ঠিকমতো চলতে পারিস না বোন। তো ছোটাম্মুর কোলে থাকলেই পারিস। তুতুল পিটপিট করে ভাইয়ের দিকে তাকালো। সরি দাদা ভাই, তুমি আমাকে কোলে নিয়ে পার করে দেবে এরপর থেকে, ওকে? না, আমিও তোর মতোই ছোট বাচ্চা। তুতুল মিলিকে বলল, ছোটাম্মু, দাদাভাই কি এতই ছোট যে আমাকে কোলে নিতে পারবে না? মিলি মুখটা গম্ভীর করার চেষ্টা করে বলল, ভাই তো খুব ছোট। তুমি আমার কোলে উঠেই রাস্তা পার হবে, ঠিক আছে? আচ্ছা। শোভা ছেলেমেয়েদের কাণ্ডকারখানা দেখে হেসে ফেলল। মিলি চোখ পাকিয়ে বলল, হাসছিস কেন? আমার মনে হচ্ছে তুই ওদের আসল মা। দেখিস না, ওরা আমার দিকে ফিরেও তাকালো না। মিলি হেসে বলল, বাচ্চা তো। যাই বলিস, তুই ওদের জন্য যা করিস, আমি তা কখনোই করতে পারতাম না। কথা বলতে বলতে ওরা স্কুলে এসে গেল। দুজনকে ক্লাসে বসিয়ে দিয়ে মিলি একগাদা নোটিশ দিতে লাগলো। কি খাবে, কিভাবে লিখবে, ব্যাগের কোন পকেটে কি আছে, কার সাথে খেলবে, বাথরুম পেলে কোথায় যাবে, সবার ভদ্রভাবে কথা বলতে, দুজন যাতে দুষ্টুমি না করে সব বুঝিয়ে দিল। শোভা সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মিলিটা এত ভালো কেন? এত বছর হয়ে গেল অথচ নিজের জীবন নিয়ে কোনো ভাবনা নেই। জীবনটা তো গোছাতে হবে। এভাবে শোভার জন্য স্যাক্রিফাইস করতে থাকলে শোভা যে অনেক বেশি ঋণী হয়ে পড়বে। স্কুলে যাবার পথে শোভা মিলিকে জিজ্ঞেস করল, সাইফের সাথে কথা হয়েছে? উনি পরশু আসবেন চট্টগ্রামে। কোনো দরকারে? জানি না, ওই হাদাটা বলেছে বিশেষ দরকার আছে। এখনো হাদা ডাকাটা গেল না তোর। তাহলে কি বলবো? জানু, প্রাণু, জামাই ডাকবি? মিলি অবাক হয়ে বলল, মানে? আমার মনে হয় সাইফ ভাই তোকে পছন্দ করে। তোকে বলছে? না, কিন্তু আচরণেই বোঝা যায়। সব সময় কেমন খোঁজখবর নেয় দেখিস না। মিলি মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, খোঁজখবর নিলেই কি বোঝা যায় একজন আমাকে পছন্দ করে? তাছাড়া আমি এসবে বিশ্বাসই করি না। আমার এসবে ইন্টারেস্ট নাই। যেমন আছি তেমনই ভালো আছি। তার মানে তুই চিরকুমারী থাকবি? বিয়ে করবি না? মিলি, বল, সাইফ ভাই যদি তোর সামনে এসে দাঁড়ায়, তাহলে তুই তাকে ফিরিয়ে দিবি? ফিরিয়ে দেব কেন? বাসায় নিয়ে নাস্তা খাওয়াবো। আফটার অল আমাদের পারিবারিক ডাক্তার বলে কথা। আমি সেটার কথা বলছি না। যদি ভালোবাসার দাবি নিয়ে আসে, তখন? মিলি কিছু বলল না। গভীর চিন্তায় মগ্ন। আচ্ছা, পুরুষ মানুষ এমন হয় কেন? মিলির খুব ইচ্ছে করে ওদের বিশ্বাস করতে, কিন্তু কই? যতবার কাউকে বিশ্বাস বা ভরসা করেছে সবাই তাকে ঠকিয়েছে। সাদের মতো মানুষটাও কি রহস্যের বেড়াজালে নিজেকে ঢেকে রেখেছিল, চিন্তা করে কুল পাওয়া যায় না।
সাদ হয়তো সুখেই আছে। যদি সে ভালোই হতো, তাহলে এতদিনে নিশ্চয়ই শুধরে যেত। একটা দীর্ঘশ্বাস ফেলে মিলি শোভাকে নিয়ে স্কুলে পা রাখে। বিশাল বড় গার্লস স্কুল, সরকারি চাকরি, দিন তো ভালোই কাটছে। সবচেয়ে বড় কথা রাফু আর তুতুলকে ছেড়ে যাওয়ার কথা মিলি ভাবতেও পারে না। ছোট্ট পুচ্চুগুলো মিলির জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। যখন ছোটাম্মু বলে ডেকে ওঠে তখন নিজেকে মাতৃরূপে সম্পূর্ণ আবিষ্কার করে। এমন বাচ্চাদের ছেড়ে মিলি কি ঘর বাঁধতে পারবে নাকি? কখনোই না। চৌধুরী বাড়িতে মানুষের সাড়াশব্দ পাওয়া যায় না বললেই চলে। রোমেলা সারদিন চুপচাপ বসে থাকেন, মাঝে মাঝে কেঁদে উঠেন। কি থেকে কি হয়ে গেল? আচ্ছা, ওনার তো কোনো দোষ ছিল না। স্বামী সন্তানের পাপের ফল কেন উনি পাচ্ছেন? শেষ বয়সে এসে এসব দেখে ওনার বাঁচার আর ইচ্ছা হয় না। শোভা, মেয়েটা কোথায়? একবার ক্ষমা চাওয়ার সুযোগ কি দিবে না? কতই না কষ্ট পেয়েছে মেয়েটা। এমন কুলাঙ্গার ছেলে জন্ম না দিলেই ভালো হতো। আসবো মা। সাদের কথায় রোমেলা তাকালো। আয়। সাদ মায়ের বিছানায় এসে বসে। খুব ক্লান্ত দেখাচ্ছে ওকে। কি হয়েছে? শোভার কোনো খবর জানিস? এখনো পাইনি ঠিকঠাক। তুই কি মরার আগে আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিবি না? এমন করে বলছো কেন মা? অবশ্যই পাবো। তোর মতো ছেলে যাতে আর কোনো মা জন্ম না দেয়। আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস। কত আশা করেছিলাম তোর থেকে। একটা ভালো মানুষ হবি, ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে দেব। এসব কথা থাক না মা। না, আমাকে বলতে দে। তুই সবকিছুর জন্য দায়ী। ভালোর সঙ্গে সবসময় ভালো হয়, আর খারাপের সঙ্গে খারাপ। সেজন্য টিনার মতো মেয়ে তোর কপালে ছিল। আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিয়ে গেল। বলতে বলতে রোমেলা কেঁদে ফেলল। বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। রোমেলা জানে, সাদ যদি শোভার পায়ে ধরে ক্ষমা চায় তাহলে ওকে ক্ষমা করে দিলেও কখনো ওর কাছে ফিরবে না শোভা। আর ইসলামও তাই বলে। কারণ ওদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। তবুও শোভা আর নাতিদের দেখে কিছুটা হলেও রোমেলার দুঃখ ঘুচবে। মনটা বড্ড অস্থির হয়ে আছে। সাদ মাথা নিচু করে বসেছিল। ওর বুকের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। ভেতরটা ছাই হয়ে গিয়েছে। অহংকার, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, বিশ্বাসঘাতকতা কখনোই মানুষকে ভালো থাকতে দেয় না। সেও ভালো নেই। পাঁচটা বছর পর সাদ বুঝতে পারল ওর ভুলগুলো। যার জন্য ও শেষ হয়ে গিয়েছে। ক্ষণিকের সুখের জন্য ও শোভাকে না যতটা কষ্ট দিয়েছে, সৃষ্টিকর্তা দ্বিগুণ কষ্ট সাদকে ফিরিয়ে দিচ্ছেন। সন্তান থেকেও নেই, বাবা ডাক শোনা দূরের কথা। ছেলে না মেয়ে হয়েছে তাও জানে না। ক্রোধগুলো নিমিষেই পরিণত হলো মায়ার চাদরে। একবার খুঁজে পাক, শোভার পা ধরে বসে থাকবে, গোলামি করবে। তাও যদি শোভার মনে একটু জায়গা করে নিতে পারে। এমন সময় সাদের মোবাইল বেজে উঠল। নিয়নের ফোন। সাদ রিসিভ করল। হ্যালো, সাদ বলছিস? হুম, তোকে একটা খবর দিতে ফোন করলাম। কি খবর? আমি চট্টগ্রামে আসছিলাম অফিসের কাজে। কিছু দরকার? না, আসলে আমি শোভাকে দেখেছি। সাদ বিস্মিত গলায় চিৎকার করে বলল, সত্যি? কোথায়? কোথায় দেখেছিস? এক্ষুনি বল। নিয়ন বলল, জানি না। মানে, আমি আসলে অফিসের কাজে এসেছিলাম। গাড়িতে ছিলাম। হঠাৎ দেখলাম একটা মেয়ে। প্রথমে চিনতে পারিনি, তারপরে মনে পড়ল এটা শোভা। দোকান থেকে কিসব যেন কিনছিল। পরে গাড়ি ছেড়ে দিয়েছিল ড্রাইভার, আমি আর ওকে দেখিনি। আমি শিওর ওরা চট্টগ্রামেই আছে। সাদ খুশি হয়ে বলল, ধন্যবাদ বন্ধু। তোর এই উপকার কোনোদিন ভুলব না। তুই আসবি? আমি একটু পরই রওয়ানা দিচ্ছি। এত রাতে আসার দরকার নাই। কাল আসিস। এখন এসে তো কোনো লাভ হবে না। না, আমি এক্ষুনি যাব। কত কষ্টে ওদের খুঁজে পেয়েছি। এবার আর হারাবো না। নিয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, মনে হয় না লাভ হবে। আর যদি শোভা বিয়ে করে ফেলে? তাহলে? দেখে তো বিবাহিত বলেই মনে হলো। সাদ ফোন কেটে দিল। ওর কোনো কিছু ভালো লাগছে না। নিয়ন কি বলল এটা? রোমেলা জিজ্ঞেস করল, কি হয়েছে? শোভার খোঁজ পাওয়া গিয়েছে। কোথায়? চট্টগ্রামে। আমি যাব। রোমেলা আনন্দিত গলায় বলল, আমাকেও নিয়ে যাস। মেয়েটার কাছে ক্ষমা চেয়ে যদি পাপের প্রায়শ্চিত্ত কিছুটা করতে পারি। তুমি তো কিছু করনি। তোদের পাপই যে আমার পাপ। আমি তোদের আটকাতে পারিনি। আসল পাপ তো আমি করেছি, তাই তো আমার সংসারটা শেষ হয়ে গিয়েছে। সাদ কিছু না বলে ঘরে চলে গেল। সুটকেস গুছিয়ে দারুণ একটা শাওয়ার নিল। আজ মনটা বেশ ফুরফুরে লাগছে। ভালো লাগছে। তবুও বুকের ভেতরে কেমন খচখচ করছে। সাদ পাত্তা না দিয়ে সাউন্ড বক্সে গান লাগালো। বধূ কোন আলো লাগলো চোখে। গানটা সুন্দর। শোভার মতোই। আচ্ছা, শোভা কি সত্যি আরেকটা বিয়ে করে ফেলেছে?
এমন হয়, না কিছুতেই হতে পারে না। সাদ যদি একবার ওর সামনে যেয়ে দাঁড়ায় ভালোবাসার দাবি নিয়ে তাহলে শোভা কখনোই ওকে ফেরাতে পারবে না। গুনগুনি মন নিয়ে মোবাইল স্ক্রোল করে শোভা আর ওর পুরাতন ছবিগুলো দেখতে লাগল। কত ছোট ছিল তখন শোভা। তারপর আগামীকালের ট্রেনের টিকিট বুকিং করল। সারা রাত অস্থিরতায় ঘুমাতে পারল না। আর টিনা, ওর সাথে সাদের ডিভোর্স হয়ে গিয়েছে 4 মাস হলো। কারো সংসার ভেঙে কেউ কখনো সুখী হতে পারে না, সেটা আবারও প্রমাণিত হলো। আন্ডারস্কোর 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 রমজান সাহেব মেয়ে ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তা করেন আজকাল। দুটো বাচ্চা নিয়ে সারা জীবন একলা কাটানো খুবই কষ্টের। সারা জীবন তো আর মেয়ের কাছে থাকতে পারবেন না। ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না। শোভা এমনিতেই খুব কষ্ট করে আজকের জায়গায় নিজেকে পৌঁছাতে পেরেছে। আর কষ্ট সইতে পারবে না। কিন্তু একা একা জীবন কাটানো খুবই কঠিন। একটা গতি করতে পারলে চিন্তাটা কমবে। শাফিন তো বিয়ে করে নিয়েছে বাবা মায়ের কথায়। বউ সাইমা কে নিয়ে আছে বিদেশে। সাইমা খুব ভালো একটা মেয়ে। এমন পুত্রবধূ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। কাজের চাপে পড়ে দেশেও আসতে পারছে না। কিন্তু তাও রোজ 3 বার ফোন দিয়ে বাড়ির সবার সাথে কথা বলবেই। রাফু আর তুতুলকে নিজের সন্তানের মতো দেখে। যাবতীয় খরচ শাফিনই দেয়। সাইমা তো পারলে কলিজাটাই কেটে দেয়। রাফু, তুতুল শাফিনকে ছোটাব্বু, আর সাইমাকে বড়মা বলে ডাকে। রমজান সাহেব শাফিনের সাথে শোভার বিষয়ে আলোচনাও করেছেন। কিন্তু শাফিন সাফ মানা করে দিয়েছে শোভাকে যাতে বিয়ের কথা বলা না হয়। যদি কখনো নিজের ইচ্ছায় ও বিয়ে করতে চায়, তাহলেই যেন আগায়। শাফিন জানে, শোভা কখনোই বিয়ে করবে না এবং এই কথা শুনলে খুব কষ্ট পাবে আর নিজেকে বোঝা মনে করবে। যা শাফিন চায় না। বোনকে খুব ভালোবাসে ও। মা বাবা, মিলি, সন্তানদের নিয়ে ছিমছাম পরিবার শোভার। ঝামেলাহীন জীবন পার করছে। স্কুলের চাকরিটা খুবই ভালো। বেতনও বেশ ভালো। চলে যাচ্ছে জীবন এভাবেই। বেডরুমের বিছানায় বসে শোভা এক্সামের খাতা দেখছিল। এমন সময় রাফু এসে বলল, আম্মু। বলো বাবা, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। শোভা চোখ তুলে মিষ্টি করে হাসল। বলল, তাই? হঠাৎ আমাকে তোমার কাছে এমন লাগছে কেন? জানি না। তোমার ছোটাম্মু কোথায়? বোনকে ঘুম পাড়ায়। আচ্ছা, ডিস্টার্ব করো না। বলে রাফু মায়ের শিয়রে দাঁড়িয়েই রইল। রাফু শোভার চোখের চশমাটা খুলে হাতে নিল। শোভা কিছু বলল না, মনোযোগ খাতার দিকেই। রাফু হঠাৎ শোভাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করল, আম্মু, আমাদের কি আব্বু নেই? শোভা চমকে তাকালো। রাফুর নিষ্পাপ চাহনি ওর গায়ে কাটা ফুটালো। চুপ করে রইল। রাফু আবারও বলল, বলো না আম্মু, আমাদের কি আব্বু নেই? শোভা ছেলেকে কাছে টেনে নিল। শান্ত কণ্ঠে বলল, আছে তো। তোমার ছোটাব্বুই তো আব্বু। রাফি জেদ করে বলল, ছোটাব্বু আমার মামা হয়। কিভাবে আমার আব্বু লাগবে? শোভা রেগে বলল, ওটাই তোমাদের আব্বু। তুমি মিথ্যে বলছো। আমাদের স্কুলের সবার আব্বু আছে। আমাদের কেন নেই? আমি ছোটাব্বু চাই না, আব্বু চাই। কেন? ছোটাব্বু তোমার পছন্দ নয়? পছন্দ। কিন্তু আসল আব্বুও চাই আমার। দরকার নেই। আছে, আমি আমার বন্ধুদের বলেছি যে আমাদের আব্বু আছে, একদিন ঠিক আসবে। কখনোই আসবে না। আসবে। আসলে আমি আব্বুর সাথে চলে যাব। শোভা ছেলের কথায় বাক্যহারা হয়ে গেল। চোখ ভিজে এলো। বলে কি এই ছেলে? শোভা ছেলেকে জড়িয়ে ধরে বলল, কিছুতেই যেতে দেব না। রাফু স্বভাবতই খুব মাতৃভক্ত, শান্ত ছেলে। কিন্তু আজ কি এমন হলো যে ও নিজের আব্বুকে চাচ্ছে? আবার চলে যাবে তাও বলছে? রাফু গাল ফুলিয়ে বলল, যাব আমি। রাফু মাথা নিচু করে বসে আছে। শোভা বলল, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? ছোটাম্মুকে ছাড়া থাকতে পারবে? রাফু মাথা নাড়িয়ে না জানালো। শোভা বলল, রাফু, তোমারও আব্বু আছে, কিন্তু সে আমাদের চায় না। কেন? কারণ আমাদের ওর ভালো লাগে না। কিন্তু আমরা খুব ভালো। জানি তোমরা ভালো। কিন্তু সে বুঝতে চায়নি। এজন্য আমি তোমাদের নিয়ে চলে এসেছি। আমাদেরকে খুব কষ্ট দিয়েছে তোমার আব্বু। তুমিই বলো, কোনো বাবা কি তার সন্তানদের কষ্ট দেয়? কখনোই না। এখন বলো, তার কাছে কি আমাদের ফিরে যাওয়া উচিত? না, আমরা সবাই তো তোমাকে কত ভালোবাসি। এখন তোমার বাবা এসে যদি তোমাকে নিয়ে যেতে চায়, তাহলে আমাদের ছেড়ে চলে যাবে তুমি? রাফু গালে হাত দিয়ে ভাবছে। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। আচ্ছা, ওর বাবা কেন ওদের চায় না? সবাই বলে ওরা কত মিষ্টি বাচ্চা, ভালো বাচ্চা। তাহলে ওর বাবা কেন ভালো বাচ্চা চায় না? রাফু শুনেছে যারা ভালোদের ভালোবাসে না, তাদের সাথে খারাপ হয় সব সময়।
ভাবছে কি করবে, সত্যিই যদি বাবা আসে তাহলে কি বাবার সাথে চলে যাবে, নাকি মায়ের কাছেই থাকবে। ভাবনা নিয়েই রুম থেকে বেরিয়ে যায় গুটি গুটি পা ফেলে। শোভা মনে মনে ভয় পায়। জানে সাদ যদি একবার খুঁজে পায় তাহলে বাচ্চাদেরকে ইমপ্রেস করবে কোনো না কোনোভাবে। কারণ সাদ বাচ্চাদের সাথে খুব সহজেই মিশতে পারে, একেবারে জাদুকরের মতো। এমন সময় মোবাইল বেজে ওঠে। সাইফের ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোভা বলছেন? জি ভাইয়া, কোনো দরকার? আসলে আমি চট্টগ্রামে বাসায় এসেছি। ওহহ, আমাদের বাসায় অবশ্যই আসবেন কিন্তু। আসবো, কিন্তু একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা? আসলে আম্মু আমাকে এখন বিয়ে দিতে চায়। অনেক তো বয়স হলো। কিন্তু, শোভা হেসে বলল, কিন্তু আপনি কাউকে পছন্দ করেন। আর সেটা আমার পাগল বান্ধবী মিলি। সাইফ লজ্জা পেল। তারপর বলল, কিন্তু ওনাকে তো আমি সেই কথাটা বলতে বা বোঝাতেই পারছি না। যা রাগী। মিলি বিয়ে করবে না। কেন? ও ছেলেদের ঠিক বিশ্বাস করতে পারে না। কত কিছুই তো ঘটে গেল ওর বোনের সাথে, আমার সাথে। সেজন্যই আর কি। সব পুরুষ তো একরকম হয় না। জানি, আপনি খুব ভালো, নইলে এত বছর অপেক্ষা করতেন না। আচ্ছা, আপনি আপনার আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসুন। মিলিকে সোজা করার দায়িত্ব আমার। আসবো? ঘাড়ত্তারামি করা মেয়েকে ভালোবেসে সোজা করে নিবেন। পারবেন না? ওনাকে দেখলেই ভয় লাগে। ভয়কে জয় করে নিবেন। আমি আছি তো, ওকে ঠিক রাজি করাবো। সাইফ কিছুক্ষণ থেমে বলল, আপনার জীবনটা গুছাবেন না। বাচ্চারা তো বড় হচ্ছে, ওদের তো একটা বাবা চাই। শোভা ফোন রেখে দিল। বুঝতে পারছে না আজ সবাই ওকে পুরনো কথাগুলো কেন মনে করিয়ে দিচ্ছে। একটা মেয়ে কি এতই দুর্বল যে নিজে একা বাচ্চাদের নিয়ে বাঁচতে পারবে না? কে তৈরি করেছে এই নিয়ম? এই নিয়মের বাইরে কেন যাওয়া যাবে না? বাবা ছাড়া কি সন্তান একা বড় করা যায় না? রাস্তাঘাটে কত শত এতিম বাচ্চারা পড়ে থাকে, কই? প্রকৃতির নিয়মে ওরা তো ঠিকই বেঁচে আছে। শোভা তো আছেই, পারবে সন্তানদের সামলাতে। কেন মানুষ এটা বুঝতে পারছে না? চট্টগ্রামে এসে সাদলোক লাগিয়ে এবং নিজের চেষ্টায় তন্নতন্ন করে খুঁজে শোভাকে। দুদিন কোনো খোঁজই পেল না। এভাবে তো কেউ হারিয়ে যেতে পারে না, নিয়ন তো জানিয়েছে ওরা এখানেই কোথাও আছে। তাহলে কোথায়? সাদ তবুও হাল ছাড়ল না, এবং সফলতা এসে ধরা দিল চতুর্থ দিন। সাদ যখন গাড়ি নিয়ে বাসায় ফিরে যাচ্ছিল তখনই হঠাৎ নজরে আসে সাইফকে। ডাক্তার সাইফকে হঠাৎ চিনতে না পারলেও একসময় চিনে ফেলে। এর সাথেই তো সাদের মারামারি হয়ে গিয়েছিল, এরপর থেকেই শোভা উধাও। নিশ্চয়ই এসব জানে। সাইফ তার মাকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। সাদ সন্দেহ করল, সাইফ হয়তো সব জানে। এজন্য সাইফের পিছু নিল। সাইফের পাশের সিটে তার মা বসা। ড্রাইভার গাড়ি চালাচ্ছেন। ওর মা বেশ করা হলেও খুবই ভালো। ছেলের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মুখটা এত শুকনো কেন? ভাবছি, কি, মিলি যদি আমাকে ফিরিয়ে দেয়। দিলে দিবে। আম্মু, বিয়েটা ও করবে, তোর ইচ্ছাতে তো আর ওর জীবন চলবে না, তাই না? কিন্তু আমি মিলিকে পছন্দ করি। তোর পছন্দ ধুয়ে তো ও পানি খাবে না। ওর নিজস্ব পছন্দের কি দাম নেই? অবশ্যই আছে। তাহলে ওকে ওর মর্জিতে চলতে দে। আমি জানি মিলি আমাকে ফিরিয়ে দেবে। কিন্তু তুমিও ওর পক্ষেই চলে গেলে। আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের মনোভাব বুঝবো না? এমনটা কি করে বলতে পারিস তুই? এমন সময় সাইফের বাবা কথা বলে উঠলেন। বললেন, সাইফ, তুমি শুধু শুধু তোমার মাকে বুঝাচ্ছ, মেয়ে যদি না করে দেয়, তাহলে তোমার মাও স্ট্রেট নাই করে দিবে। সাইফের মা চোখ গরম করে স্বামীর দিকে তাকালেন। বিরক্ত গলায় বললেন, তোমার মতো হাদা ডাক্তার হলো কিভাবে বলো তো? ছেলেকেও হাদার পরামর্শ দিচ্ছ। আমি কোথায় হাদা পরামর্শ দিচ্ছি? শোনো, মিলি একটা মেয়ে। সে প্রতিনিয়ত বিভিন্ন বাজে পরিস্থিতির মোকাবেলা করেছে। শুধু পুরুষ মানুষের খারাপ রূপটাই ও দেখেছে। এখন ও যদি বিয়েতে না করে দেয়, সেটা স্বাভাবিক ব্যাপার। এখানে আমাদের ওকে জোর করার রাইট নেই। তবুও মেয়েটাকে অন্তত বোঝানোর চেষ্টা তো করতে হবে। আচ্ছা, গিয়ে দেখি সিচুয়েশন কেমন। তারপর সব ভাবা যাবে। তারপর সবাই চুপ করে বসল। আর কোনো কথা হলো না। শোভাদের বাসার দিকে গাড়ি এগুতে লাগল। তখন সন্ধ্যা নেমে এসেছে প্রকৃতিতে। রাস্তাঘাটের কোনায় কোনায় সোডিয়াম বাতির ঝলকানি। পেছনে ফলো করতে করতে আসছে সাদের গাড়ি। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এদিকে মিলিকে যে দেখতে আসছে সেটা শোভা আর ওর মা ছাড়া আর কেউ জানে না। মিলি সন্ধ্যার নাস্তা বানিয়ে সবাইকে দিল। রাফু, তুতুল টিভি দেখছে। শোভা এসে বলল, কি করিস মিলি? চা বানাই।
খাবি? না, আজ অন্য কিছু খেতে ইচ্ছে করছে। কি? একটু স্পাইসি খাবার। হঠাৎ মন চাইলো আর কি। আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি। তোর বানাতে হবে না, আমিই বানাবো। কেন? নিজের হাতে কতদিন কিছু বানিয়ে খাই না। পাগল। শোভা ফ্রিজ থেকে স্লাইস করা মুরগির মাংস, ডিম, মশলা বের করল। পোলাওয়ের চাল, মাছ, সবজি বের করে রাখল। মিলি অবাক হয়ে বলল, স্পাইসি খাবার না বানিয়ে এইসব খাবার বানানোর মানে কি? শোভা পাত্তা না দিয়ে বলল, জর্দা বানাতে পারিস? না। তুই যা এই বিচ্ছিরি ফতুয়া ছেড়ে একটা ভালো শাড়ি পরে আয়। মিলি তবদা খেয়ে বলল, হঠাৎ শাড়ি কেন পরব? আহ, এত প্রশ্ন করিস কেন? যা বলছি করো না। মিলি সন্দেহী গলায় জিজ্ঞেস করল, আজ কি হয়েছে তোর বলতো? এত সব কিসের আয়োজন করছিস? তোর জানতে হবে না, না বললে আমিও এক পা নড়ব না। ওকে বলছি, বল। আজ খুব ইচ্ছে করছে ভালো করে সেজেগুজে ছবি তুলতে, ভালো খাবার খেতে। একটু পর গেস্টও আসবে। কিসের গেস্ট? বাসায় কোনো অকেশন আছে বলে তো মনে পড়ে না। আসলেই দেখতে পাবি। যা না প্লিজ। মিলি ভ্রু কুঁচকে বলল। শাড়ি পরতেই হবে, প্লিজ। ওকে। মিলি না চাইতেও ঘরে যায়। ফ্রেশ হয়ে শাড়ি পরে নেয়। শোভার মনে কি চলছে আর কোন গেস্ট আসবে বুঝতে পারল না। রাফু আর তুতুল মুখ গম্ভীর করে বসে আছে। ঝগড়া হয়েছে দুজনের মধ্যে। মিলি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে? দাদাভাই আমার সাথে ঝগড়া করেছে। কেন? আব্বুর কাছে যাবে বলে। আমি বলেছি আমরা মায়ের সাথেই থাকব। তাই ঝগড়া করেছে। মিলির মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাফুটা আজকাল বাবার জন্য কেমন জানি হয়ে গিয়েছে। সারাক্ষণ একটা গম্ভীর ভাব। আসলে স্কুলে সবারই তো বাবা আছে, সেজন্য ওর উপর মেন্টালি একটা চাপ পড়েছে। মিলি রাফুকে বলল, তুমি কি সত্যিই যেতে চাও? আম্মু গেলে, আমিও যাব। কিন্তু আম্মু তো যাবে না। রাফু একটু রেগে বলল, কেন যাবে না? কি করেছে আব্বু? মিলি শান্ত হয়ে রাফুর পাশে বসল। তারপর বলল, আচ্ছা, ধরো, তোমার আম্মুকে কেউ মিথ্যা অপবাদ দিয়েছে, সবার সামনে ছোট করেছে, তোমার আম্মুকে মরে যেতে বলেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, মেরে ফেলার হুমকি দিয়েছে, তোমাদেরকে বাজে কথা বলেছে। তুমি কি চাও সেই মানুষের কাছে তোমার আম্মু ফিরে যাক? যে লোকটা তোমাদের বাজে কথা বলেছে, ছুঁড়ে ফেলেছে, তুমি কি ওর কাছে যেতে চাইবে? রাফু সাথে সাথেই বলে উঠল, কখনোই না। তুমি জানতে চাও না, তোমার আম্মুকে কে এত কষ্ট দিয়েছে? কে? তোমার আব্বু। এখন তোমার আব্বু যদি তোমাদের নিতে আসে, তুমি কি চলে যাবে? রাফু এবং তুতুল দুজনেই মাথা নাড়িয়ে না জানালো। মিলি চোখের কোণে জমে থাকা জল মুছে নিয়ে ওদের গাল টেনে দিয়ে বলল, গুড গার্ল। এভাবেই মায়ের পাশে থেকো। তোমার আম্মু তোমাদের জন্য অনেক কষ্ট করেছে। তোমরা চলে গেলে মা এবার মরে যাবে। আমরা যাব না। ওদের এই কথোপকথন দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল শোভা। কষ্টে বুক ফেটে যাচ্ছে। সব সন্তানদের অধিকার আছে বাবাকে পাশে পাওয়ার। কিন্তু কোনো খারাপ বাবার এই অধিকার নেই। এমন সময় দরজায় বেল বাজল। শোভা গিয়ে দরজা খুলে দিল। সাইফ, ওর মা আর বাবাকে নিয়ে ভেতরে ঢুকল। চোখে মুখে অস্বস্তি, ঠোঁটে হাসি ঝুলিয়ে রাখলেও শোভা বেশ বুঝতে পারছে সাইফ চিন্তাগ্রস্ত। শোভা ওদেরকে বসতে দিল। তুমি বুঝি শোভা? সাইফের মায়ের কথায় শোভা বলল। আসসালামু আলাইকুম, জি আন্টি। ওয়ালাইকুম সালাম, ভালো আছো মা? জি, আপনি ভালো? খুব ভালো। তোমার আব্বু আম্মু কোথায়? বাসায়ই আছে। আমি ডেকে দিচ্ছি। শোভা ভেতরে গিয়ে রমজান সাহেব আর সালমা বেগমকে ওখানে যেতে বলল। সাইফেরা সাথে করে অনেক ফলমূল, মিষ্টি নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে আরও মেহমান আসবে। শোভা রেস্তোরাঁতে খাবার অর্ডার দিল। এতজনের রান্না এই মুহূর্তে করা সম্ভব নয়। মিলি বসার ঘরে মানুষের কথাবার্তা শুনতে পেয়ে রাফু, তুতুলকে নিয়ে বেরিয়ে এলো। সাইফের পুরো ফ্যামিলিকে দেখে ওর চক্ষু ছানাবড়া। এরাই তাহলে গেস্ট? শোভার দিকে তাকাতেই ও মুচকি হাসি দিল। সাইফ মায়ের কানে কানে মিলির কথা বলতেই উনি মিলোর দিকে তাকালেন। মিষ্টি চেহারার সাথে সাদা রঙের জামদানি শাড়িটা বেশ ভালোই মানিয়েছে মিলিকে। উনি বুদ্ধি করে শোভার কাছে শাড়িটা পাঠিয়ে দিয়েছেন আগেই, মিলিকে খুবই দারুণ দেখাচ্ছে। উনি হাসিমুখে বললেন, তুমিই মিলি, আসো, আমার পাশে বসো। হবু শাশুড়ির পাশে বসে মিষ্টিমুখ করে নাও মা। মিলি চমকে উঠল। মানে কি? শাশুড়ি? ও অবাক হয়ে শোভার দিকে তাকাতেই শোভা হেসে ফেলল। মিলি রাগী চোখে ওর দিকে তাকালো। সাইফের মা সবকিছুই লক্ষ্য করে মুচকি হাসছেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, মিলি, আমি তোমার সঙ্গে একা একটু কথা বলতে চাই মা। শোভা বলল, আসুন, আমি আপনাদেরকে ঘরে দিয়ে আসছি।
সাইফের মা আর মিলিকে গেস্টরুমে দিয়ে এলো শোভা। মিলি রেগে আড়ালে শোভার হাতে কয়েকটা চিমটিও কেটেছে। শোভা পাত্তা দেয়নি। দাড়ি। মিলির ঋণ কোনোদিন শোধ করা শোভার পক্ষে সম্ভব নয়। কিন্তু ওর জন্য মিলির জীবনটা নষ্ট হোক, শোভা তা চায় না। আর সাইফের ভালোবাসায় কোনো খাদ নেই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। আর মিলি যতই মুখে না বলুক, শোভা বুঝতে পারে মিলির মনেও সাইফের জন্য একটা অনুভূতি, শ্রদ্ধার জায়গা আছে। তাই শোভা সাইফের মা বাবার সাথে যোগাযোগ করে খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওদের দুজনের আজই বিয়ে দিবে। ধুমধামে বিয়ে মিলির কখনোই পছন্দ না। কিন্তু এই কথাটা সাইফ বা মিলি কেউই জানে না। সবকিছু তৈরি করে রেখেছে শোভা। একটু হলেও যদি মিলির জীবনটা স্বাভাবিক করে দিতে পারে তাহলে শোভা খুব সুখী হবে। না হোক নিজের সংসার, মিলি তারই হোক। চলবে।